আজকের গল্প কালির চড়ার ডাকাত। মালঞ্চ নদী যেখানে একটা বড় বাঁক নিয়ে সুন্দরবনের দিকে এগিয়েছে, সেখানে মালঞ্চর সাথে মিশেছে আরপাঙ্গাশিয়া নদী। এই আরপাঙ্গাশিয়া নদীকে দুটি ভাগে ভাগ করে নদীর বুকে অনেকখানি জায়গা নিয়ে পড়ে আছে একটা বিশাল চড়া। বহু পুরনো এক কালী মন্দির এই চড়ার বুকে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। এই মন্দির থেকেই এই চড়ার নাম কালীর চড়া। চড়াটি দুর্গম, ঘন অরণ্যে ঢাকা, আশেপাশে লোকবসতিও তেমন নেই। জায়গাটা সুন্দরবনের ঘন অরণ্যের মধ্যে ক্রমশ মিশে গেছে। কিছু দূর গেলেই সাগর। মানুষের আনাগোনা এখানে খুব বেশি নেই। কিছু কাঠুরে আর মাছ ধরতে আসা জেলেরা মাঝে মাঝে এদিকে ভুল করে চলে এলেও চড়ার ভিতরে কখনো ঢোকে না, কারণ এ অঞ্চলে আছে মগ, হারমাদ আর ডাকাতের ভয়। যদিও ব্রিটিশ শাসনে তারা অন্যত্র কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে, কিন্তু এই গহন সুন্দরবনের ভিতরে এখনও জলদস্যু আর ডাকাতের রাজত্বই চলে। ব্রিটিশ শাসন এখানে সেভাবে কায়েম হয়নি। নদীতে দস্যুর উপদ্রব তাই এখানে লেগেই আছে। এখান থেকে রাতারাতি অনেকখানি পথ উজিয়ে দস্যুরা নৌকায় চলে যায় খুলনার দিকে। আবার সুযোগ বুঝে কোনো মহাজনী নৌকার বুকেও তারা ঝাঁপিয়ে পড়ে। নিমেষে মেরে কেটে লুটপাট চালিয়ে দেখতে দেখতে সুন্দরবনের গভীরে সরে পড়ে। মোগল আমলে বাদশাহ জাহাঙ্গীর এবং শাহজাহান এই দেশি ও বিদেশি জলদস্যুদের দমন করার জন্য নানাভাবে চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু ব্রিটিশের হাতে বাংলার শাসন ব্যবস্থা চলে যাবার পরে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে পলাশীর যুদ্ধের পরে এইসব প্রত্যন্ত অঞ্চলে শাসন ব্যবস্থা প্রায় নেই বললেই চলে। সবেমাত্র ২৪ পরগনার কিছু অংশ ব্রিটিশ শাসনের আওতায় এসেছে। এই রকম এক সময় বেতকাশী এলাকার গোলকপুর গ্রামে বাস করত কানু। খোলপেটুয়া নদীর ধারেই গ্রাম। নদী চলে গেছে দক্ষিণে সুন্দরবনের দিকে। গ্রামের কিছু পর থেকেই অল্প বিস্তর বাদাবন শুরু হয়েছে। বেতকাশীর জমিদার বাড়ি থেকে কানুদের বাড়ি খুব বেশি দূরে নয়। বাড়ির কাছেই রয়েছে মস্ত এক দিঘি, যার নাম পদ্ম দিঘি। ১২ ভূঁইয়ার মধ্যে বিখ্যাত প্রতাপাদিত্যর গড় রয়েছে এখানে। কিন্তু সেসব অতীত দিনের স্মৃতি এখন ফিকে হয়ে এসেছে। প্রায় সুন্দরবন থেকে চলে আসা হিংস্র বাঘ অথবা হারমাদ জলদস্যুর অত্যাচারে কানুর মতো অন্যান্য গ্রামবাসীরাও অতিষ্ঠ হয়ে উঠেছে। এছাড়া প্রায় প্রতি বছরই আসে বন্যা নয়তো ঝড়। তাই চাষবাস করা এখানে খুব কঠিন কাজ। কানুর বাবার মতো অন্যরাও হয় নদী থেকে মাছ ধরে, নয়তো বন থেকে কাঠ বা মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। বন থেকে কেটে আনা সুন্দরী কাঠের ভালো দাম রয়েছে এখানে। গাঢ় লাল রঙের আর ভীষণ শক্ত এই কাঠ দিয়ে খুব ভালো নৌকা তৈরি হয়। এছাড়া আছে গরান, গর্জন প্রভৃতি কাঠ। গঞ্জের বাজারে ভালো দামে এগুলো বিক্রি হয়। তাই প্রাণের মায়া তুচ্ছ করে কাঠুরিয়ার দল ফি বছর সুন্দরবনে পাড়ি জমায়। তাদের মধ্যে কে যে ফিরবে আর কে ফিরবে না তা কেউ বলতে পারে না। বনবিবির দয়া হলে তারা ফেরে, আর না হলে প্রায় প্রতি বছরই কেউ যায় বাঘের পেটে অথবা ডাকাত বা জলদস্যুর খপ্পরে পড়ে। তবুও পেটের টানে তাদেরকে বনে যেতেই হয়। কানুর বয়স বেশি নয়, এই সবে ১৪ কি ১৫ পা দিয়েছে। নৌকা চালাতে ওস্তাদ। সে প্রতি বছরই বাবার সঙ্গে বনে যেতে চায়, কিন্তু তার বাবা মোটেই রাজি নয়। বলে, তুই ছোট ছেলে, সেখানে কি যাবি? সে গভীর বাদা বন, ওখানে জলে কুমির আর ডাঙায় বাঘ। এছাড়া আছে হারমাত। ওরা ধরলে পরে কোথায় নিয়ে গিয়ে বেঁচে দেবে তার কোনো ঠিক নেই। না না, তোর এখন যাওয়া হবে না। আর তুই চলে গেলে বাড়ির গরু বাছুরগুলোকে দেখবে কে? আর তোর মায়ের সাথেই বা কে থাকবে? না না,
এখন যাওয়া হবে না। তার চেয়ে তুই বরং রাজবাড়িতে যা, দেখ ওই যদি ছোট কুমারের কোনো কাজে লাগতে পারিস। আমার বাবা, ওই তোর দাদু ছিল রাজবাড়ির পাইক। হ্যাঁ, কি শক্তি ছিল গায়ে। একবার গভীর রাইতে রাজবাড়িতে ডাকাত পড়েছিল। বাবা একাই লাঠি হাতে 10 জনকে শুইয়ে দেয়। বাবার লাঠির ধারে কাছে কেউ দাঁড়াতে পারতো না। তা জমিদার খুশি হয়ে নিজের আঙুলের আংটি খুলে বাবাকে দিয়ে দিল। এই গল্প কানু বহুবার শুনেছে, যদিও সে কখনো ওই আংটি দেখেনি। কানু তার বাবাকে থামিয়ে দিয়ে বলে, তুমি তখন কত বড় ছিলে বাবা? আমি? তা হবে এই তোর বয়সী কি একটু বড়। আমিও সেরেতে বাবার সাথে রাজবাড়িতে ছিলাম। যাকে সেসব কথা, এখন আর রাজবাড়ির সেদিন নেই। তবে ওই ছোট কুমার খুব ভালো লোক। ওর সাথে থাকলে তুই অনেক কিছু শিখবি। তারপরেই কানু জিজ্ঞাসা করল, আচ্ছা বাবা, ওই রাজবাড়িতে কি লুকোনো ধনসম্পত্তি আছে? সে জানে কেডা। বহু পুরনো রাজবাড়ি, প্রতাপাদিত্য সময়ের, থাকতেও পারে। তা আমার বাপে বলতো, ওই খালাসখাঁ দিঘির পাশে যে কালী মন্দিরটা আছে না, ওর নিচে কোথাও গুপ্তধন আছে। কিন্তু ওর হদিস নাকি এখানে নেই। কানু আশ্চর্য হয়ে গেল, বলল, তাহলে কোথায় আছে বাবা? সে কেটা জানে রে। তবে ওই মন্দিরের গায়ে যে পোড়ামাটির কাজ আছে তাতে কিছু নকশা আছে, কিন্তু সেটা অন্য এক মন্দিরের, এই মন্দিরের লয়। গিয়ে দেখিস কোন ভালো করে। কানু ঠিক করল কালকেই গিয়ে দেখবে ভালো করে মন্দিরটাকে। তারপর বলল, তুমি কবে যাচ্ছ বাবা বাদামনে? এই তো কাল বাদ পরশু সকালে ভাটা আছে। ওই ভাটায় ভাটায় যেতে পারলে ওই বুড়ি গোয়ালিনীর কাছে যেতে একদিন লাগবে। তারপর রাতটা সেখানে কাটিয়ে দিয়ে পরের দিন কুমিরমারির চরে পৌঁছে যাব। মেলা কাঠ সে চড়ায়, সুঁদরি আর পশুর। তবে কুমিরও থাকে মেলা। আর কিছু দূরেই আছে কালির চড়া, ডাকাতের ভয়। আর আছে বাঘ। আহ, আর সাপের তো লেখাজোকা নাই, তাই তো তোকে নিতে চাই না। কানু বেজার মুখে বসে রইল। পরদিন সকালেই কানু চলল খালাস খা দিঘির ধারে পুরনো কালী মন্দিরে। পথেই পড়ে রাজবাড়ি। আসলে এটা বহু পুরনো জমিদার বাড়ি, অনেকখানি ধসে পড়েছে। কিছুটা অংশ এখনো দাঁড়িয়ে আছে, লোকমুখে এরই নাম রাজবাড়ি। কানু দেখল রাজবাড়ির খোলা বারান্দায় দাঁড়িয়ে আছে ছোট কুমার। কানুকে দেখেই বললেন, কিরে কানু, চললি কোথায়? এই খয়ের খা দিঘির মন্দিরে যাচ্ছি ছোট কথা। এত সকালে? ফেরার সময় আসিস একবার। আচ্ছা কর্তা। বলে কানু মন্দিরের পথ ধরল। দিঘির এক পাশে পীরের দরগা, আর অন্য পাশে বহু পুরনো এক কালী মন্দির। বিরাট বড় দিঘিতে কাকচক্ষুর মতন জল টলটল করছে। কালী মন্দিরে এখনো পুজো হয়। চারচালা মন্দিরের গায়ে টেরাকোটার বহু সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রয়েছে। কিছু আছে আর কিছু নষ্ট হয়ে গেছে। বেশিরভাগই দেবদেবীর ঘটনা। কিন্তু বাবা যে বলল অন্য কোনো মন্দিরের কথা আছে, সে ছবি কোথায়? ঘুরতে ঘুরতে মন্দিরের পিছনে এসে পড়ল কানু। আরে, পিছনের দেওয়ালে যে টেরাকোটার কাজ আছে, তাতে যে মন্দিরের ছবি ফুটে উঠেছে, সেটা এ মন্দিরের নয়, অন্য একটা মন্দিরের ছবি। এই তো ভালো বোঝা যাচ্ছে, এই রকমই একটা মন্দির, কিন্তু মাথায় দুটো চূড়া। জায়গাটার চারদিকে জল আর গাছ, বোধহয় কোনো চড়া। পরের ছবিতে দেখা যাচ্ছে মন্দিরের সিঁড়ি, সামনে ত্রিশূল। তারপর আর কোনো চিত্র নেই, সব ভেঙে গেছে। অনেকটা নিচে আর একটা ছবি। এবার এই মন্দির, এখানেও সামনে ত্রিশূল গাঁথা, কিন্তু ত্রিশূলের নিচে কি? কানু হাত দিয়ে ধুলো পরিষ্কার করল। আরে, ত্রিশূলের নিচে একটা ঘর, তাতে সূর্যের ছটা। কিন্তু কি আছে ওই ঘরে? আর ওই জোড়া দেউলোলা মন্দিরটাই বা কোথায়, যেখানে ওই ত্রিশূলটা আছে? এই মন্দিরে তো কোনো ত্রিশূল নেই। কানু আর দাঁড়ালো না, রাজবাড়ির দিকে চলতে লাগলো। ছোট কুমারকে একবার জিজ্ঞেস করা দরকার। বহু পুরনো রাজবাড়ির উপরতলার একটা ঘরে থাকে জমিদারের ছোট ছেলে, লোকে বলে ছোট কুমার।
রাজবাড়ির ব্যাপারে সে চিরকাল উদাসীন। শখ বলতে আছে পুরনো পুঁথিপত্র ঘাঁটা আর এদিক সেদিক ঘোরাঘুরি। কানুকে দেখেই ছোট কুমার বলে উঠলেন, কিরে কানু, মন্দিরে গিয়েছিলি কেন এত সকালবেলা? কানু উত্তর না দিয়ে একটা প্রশ্ন করল, বলল, আচ্ছা ছোট কর্তা, আমাদের এই পুরনো কালী মন্দিরে কি আগে কোনো ত্রিশূল গাঁথা ছিল? ওই মন্দিরের পিছনের দেওয়ালে ছবি আছে দেখলাম। ছোট কর্তা মানে অভয়াদিত্য রায় চুপ করে একটু ভাবলেন, তারপর বললেন, "আম, আমার দাদা মশাইয়ের একটা বহু পুরনো ছেঁড়া তুলোট কাগজের খাতা আমি একবার পেয়েছিলাম ওই আলমারি ঘাটাঘাটি করতে গিয়ে। তাতে একটা জায়গায় লেখা ছিল এই মন্দিরের একটা ত্রিশূল একজন সন্ন্যাসীর হাতে কালীর চড়ার মন্দিরে পাঠানো হবে। কিন্তু কেন ছোট কর্তা? সে তো জানি না রে কানু, তবে মনে হয় আগে মন্দিরে সে ত্রিশূলটা ছিল। কোনো শত্রুর হামলা হতে পারে ভেবে সেটা সরানো হয়। কিন্তু একটা ত্রিশূল কি খুব দামি? এটা কি সোনার তৈরি ছিল তা তো মনে হয় না। তাহলে আর কি হতে পারে? কিন্তু তুই এই সকালবেলা এসে এসব জিজ্ঞেস করছিস কেন? আমি যে মন্দিরের পিছনে ছবিতে দেখে এলাম ত্রিশূলের নিচে ঘর, সেই ঘরে সূর্যের আলো। কি বললি? ত্রিশূলের নিচে? ত্রিশূলের নিচে ঘর? অন্ধকার ঘরে আলো? মানে আলো কিসের? সূর্য কোত্থেকে আসবে? তবে কি? কানু, চল তো দেখে আসি। দুজনেই আবার মন্দিরের দিকে দৌড়ে গেল। ছোট কর্তা ভালো করে টেরাকোটার কাজগুলো দেখলেন, তারপর মেঝের দিকে তাকালেন, কি যেন খোঁজাখুঁজি করলেন। তারপর বললেন, দেখ, এই কত কিছু আমরা ভালো করে খেয়াল করি না রে কানু। এই দেখ, এইখানে মেঝেতে এই একটা ত্রিশূল আঁকা। ত্রিশূল একটা নিশ্চয়ই ছিল এখানে। অনেক আগে এই হাঁড়ি কাঠের পাশে বোধহয় এই এই গর্ত মতো জায়গাটাতে এই ত্রিশূলটা বসানো হতো, আর তাতেই কোনো গুপ্ত পথ নিশ্চয়ই খুলে যেত। সেটা মন্দিরের ভিতরেও হতে পারে। সেই পথ দিয়ে কোনো গুপ্ত কক্ষে যাওয়া যেত, আর সেই ঘরেই আছে সূর্যের ছটার মতো ধনরত্নের আলো। কিন্তু সে ত্রিশূল পাবো কিভাবে? আমি কোনোদিন সে ত্রিশূল চোখেও দেখিনি, আর কালীর চড়ায় যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। কেন ছোট কথা? কালীর চড়া ভয়ানক জঙ্গুলে জায়গা। সুন্দরবনের একেবারে গভীরে রয়েছে সে দ্বীপ। বাঘ কুমির কি নেই? তারপরে আছে ডাকাতের ভয়। শুনতে পাই ওই চড়ায় আছে শিবে ডাকাতের আড্ডা। ওর দলের কিছু লোক আছে যারা এক সময় আমাদের জমিদারিতে লেঠেলের কাজ করত। জমিদারির সে দিন এখন নেই। জমিদারি ভেঙে দুভাগ হয়ে গেছে, আর লেঠেলের দলও গেছে ভেঙে। ওই ওদের মধ্যে কিছু লোক চাষবাসে ফিরে গেছে, আর কিছু ডাকাবুকো লোক শুনতে পাই ডাকাতের দলে যোগ দিয়েছে। তারাই এখন ওই কালীর চড়ার ডাকাত হয়ে গেছে। তাই ওই মন্দির এখন ডাকাতের আড্ডা। সেখান থেকে কে ত্রিশূল আনবে, আর ত্রিশূল সেখানে আছে কিনা তাই বা কে জানে। কানু বলল, আচ্ছা ছোট কথা, যদি সে ডাকাতদের কেউ এই ত্রিশূলের ব্যাপারটা জেনে থাকে আর কখনো এই মন্দিরে চড়াও হয়, তাহলে কি হবে? জানি না রে কানু। আমার বাড়িতে ওই দু একটা পুরনো গাদা বন্দুক আর মোর্চে ধরা কয়েকটা তলোয়ার ছাড়া আর কিছু নেই। আর নেবার মতো আছেই বা কি যে ডাকাত আসবে? চল চল, এখন অনেক বেলা হলো, বাড়ি চ। কানুর বাবা ঠিক করেছিল যে কানুকে নিয়ে যাবে না, কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। পরদিনই খবর পাওয়া গেল যে ভুবন মাঝির খুব জ্বর হয়েছে, তার পক্ষে বাদা বনে যাওয়া সম্ভব নয়। ভুবন কানুর বাবার নৌকার প্রধান মাঝি। এদিকে যাত্রার সব আয়োজন তৈরি হয়ে আছে। নৌকাতে জল নেওয়া হয়েছে, কয়েকদিনের মতন খাবার দাবারও নেওয়া হয়েছে। সঙ্গে আর যে কজন লোক যাবে তারা নৌকো চালাতে এত পটু নয়, তারা কাঠুরে। কানুর বাবা ভীষণ মুষড়ে পড়ল, বলল, এখন না হয় চলে যাওয়া যাবে, কিন্তু ফেরার সময় আরেকজন মাঝি না থাকলে ওই কাঠ বোঝাই লাউ নিয়ে ভরা গাংবে আসা খুব সমস্যা। কি করি? এ অবস্থায় কানু বাবার সঙ্গে যাওয়ার জন্য জেদ করতে লাগলো।
সে নৌকো চালাতেও ভালোই পারে, আর বড়ও হয়েছে, তাকে সঙ্গে নিতে অসুবিধা কোথায়। কিন্তু কানুর মা একেবারেই রাজি নয়। কানু আগে কখনো বাদাবনে যায়নি, কোথায় কোন বিপদে পড়বে তার ঠিক কি। কিন্তু শেষমেশ কানুর জেদের কাছে সবাই হার মানতে বাধ্য হল। কানুর মা কান্নাকাটি করে তাকে বিদায় দিতে বাধ্য হলেন। কানুর মনে তখন প্রচণ্ড উত্তেজনা। একে এই প্রথম সে বাদাবনে যাচ্ছে, তারপর যদি কোনোভাবে কালীর চড়ায় যাওয়া যায় তাহলে সেই মন্দিরটাকেও দেখে আসা যেতে পারে, আর ত্রিশূলটা সেখানে থাকলে তো কথাই নেই। খোলপেটুয়া নদীর ঘাট থেকে যখন নৌকা ছেড়ে যাবে তখন সেখানে অনেক লোক এসে ভিড় করেছে। বরাবর নৌকো নিয়ে বনে যাওয়ার আগে একবার বনবিবির পুজো দেওয়া হয়, এবারও পুজো দেওয়া হলো। তারপর পুরোহিতের আশীর্বাদ মাথায় নিয়ে নৌকো ছেড়ে দিল কানুর বাবা। প্রবল ভাটার টান শুরু হয়ে গেছে, আর কোনো দিকে তাকানোর উপায় নেই। কানু বাবার সঙ্গে বৈঠা ধরে বসে আছে। ভাটার টানে নৌকো এগিয়ে চলেছে, তাই বিশেষ কিছু করার নেই। এখন সামনে গন্তব্য বুড়ি গোয়ালিনীর গোলখালি। সেখানে খোলপেটুয়া নদী আর কপোতাক্ষ নদী একসাথে মিশে আরপাঙ্গাশিয়া নাম নিয়ে সুন্দরবনের গহনে এগিয়ে চলেছে। একটু পরেই নদীর পাড়ে লোকালয় কমে গেল। তাদের নৌকো পাড়ের কাছ দিয়ে চলেছে। এখানে নদীর পাড়ে পাড়ে হোগলার ঝোপে ভরা, মাঝে মাঝে এক একটা গোলপাতার ঝোপ। কোনো কোনো গোলপাতা গাছে অদ্ভুত গড়নের ফলের ঝাঁকও দেখা যাচ্ছে। আর কিছুটা যেতেই সব চুপচাপ আর শান্ত হয়ে এলো। এখন শুধু পাখির ডাক আর নদীর জলের শব্দ। একজন মাঝি গুনগুন করে ভাটিয়ালি গান ধরে দিল। আষাঢ় মাইশা ভাষা পানি পুবালি বাতাসে, বাদাম দেখা চাইয়া থাকি আমার নে কেউ আসে। সবাই চুপচাপ শুনতে লাগলো। বুড়ি গোয়ালিনীর কাছে যখন তারা এলো তখন বেলা পড়ে এসেছে। এই জায়গাটা একটা বড় গঞ্জের মতো। দোকানপাট আছে। আজকে রাতের রান্না খাওয়া এখানেই হবে। মাঝিরা আয়োজন করতে লাগলো। কানু আগে কখনো এদিকে আসেনি, তার কাছে সবই নতুন। দূরে নদীর ওপারে সূর্য অস্ত যাচ্ছে, গঞ্জের লোকেরা বাড়ি ফিরছে, আরও কিছু নৌকো এসে ভিড়েছে। তাতে এক এক করে আলো জ্বলে উঠছে, লোকজনের কথাবার্তা শোনা যাচ্ছে। নৌকোর মাঝিরা ডাঙায় নেমে কাঠ জ্বালিয়ে রান্না চাপিয়েছে। কাল সকাল থেকে শুরু হবে তাদের কাজ। রান্না শেষ হবার আগে লোকজন একটু জিরিয়ে নিচ্ছে। কেউ কেউ হুঁকোতে তামুক টানছে। দূরের গ্রামগুলোর দিকে গঞ্জের লোকজন ফিরে চলেছে সওদা নিয়ে। দেখতে দেখতে সাঁঝের আঁধারও নেমে এলো। ওরা সবাই রাতের খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ল। শুধু কানু চেয়ে রইল খোলা আকাশের দিকে। সেখানে রাতের তারাগুলোকে মাঝে মাঝে ঢেকে দিচ্ছে মেঘ। আর কিছুদিনের মধ্যেই বর্ষা আসতে চলেছে। সেই সময় কানুর বাবা কানুকে বলল, শোন কানু, এখন থেকে খুব সাবধানে থাকতে হবে। এই বাদাবনে খুব বাঘের ভয়, একদম দলছুট হবি না। আর যেখানে আমরা কাঠ কাটবো সেখানে খুব কুমিরের ভয়। যদি কখনো কুমিরের ধাওয়া করে তাহলে আর পিছু ফিরা দেখবি না, সিধা সাঁতার কাটটা প্রাণ বাঁচাবার চেষ্টা করবি। আর ডাকাইতের হাতে যদি পড়িস তো বলবি যে তুই লাউ থিক্কা পইরা গেছিস। নাম ধাম ঠিক করবি না, পাল্টাইয়া করবি। পরদিন সকালেই ওরা আবার নৌকো বাওয়া শুরু করলো। এবার ওদের নৌকো চলতে লাগলো আরপাঙ্গাশিয়া নদী ধরে। নদী বেশ চওড়া, প্রচুর জল। তখন নদীতে ভাটার টান কমে গিয়ে জোয়ার শুরু হতে চলেছে। কানু এবার দাঁড়ে বসল। ঝপাঝপ দাঁড় বাওয়া চলতে লাগলো। দুপাশে ঘন গাছপালা, বিশাল বিশাল গরান গাছ আর সুঁদরি গাছের ঘন অরণ্য। কিছুটা যেতেই একটা সরু খালের মতন জলধারা ডান দিকে চলে গেছে। কানুদের নৌকা সেটা ধরে চলল। দুপাশের বন থেকে
অদ্ভুত সব গা ছমছমে আওয়াজ ভেসে আসছে। দিনে মানে ঝিঝির ডাক শোনা যাচ্ছে। সামনেই একটা চড়া, ওটাই কুমিরমারি চড়া। সেটার গা ঘেঁষে একটা মস্ত বড় গর্জন গাছের সাথে নৌকো বাঁধল কানুর বাবা। প্রথমেই তারা কেউ নৌকা থেকে নামল না। সবার আগে বনবিবির পূজা করা হলো। নদী থেকে একটুখানি জল তুলে নিয়ে নৌকোর চারিদিকে ছিটিয়ে দিল কানুর বাবা। সবাই মিলে বলে উঠল, জয় মা বনবিবি, রক্ষা করো মা। কানুদের নৌকাটা ছিল বেশ বড়, ওর সাথে একটা ছোট্ট নৌকাও বাঁধা ছিল। এতক্ষণ বড় নৌকাটা ছোট নৌকাটাকে টেনে টেনে নিয়ে এসেছে। এবার ছোট নৌকাটাকে একটু আলাদা করে সরিয়ে রাখা হলো, ওতেই রান্না খাওয়া হবে। বড় নৌকাতে বোঝাই করা হবে গাছের গুড়ি। কানুকে প্রথমেই ওর বাবা নৌকো থেকে নামতে বারণ করলো। তুই এখন নৌকার সইয়ের উপর বইসা চারদিকটা একটু ভালো করে তাকাই এলো। আগেই নামার দরকার নাই, আমরা সরাটা একটু ভালো করে দেখে আসি, তারপর তোরে ডাক দিলে তুই নামবি। কিন্তু হ্যাঁ, ওই হাতের কুড়াল যেন কখনো হাত ছাড়া না হয়। ওই কুড়ালের ওপরেই কিন্তু বাঁচা মরা নির্ভর করছে। এই বলে কানুর বাবা আর 3 জন কাঠুরেকে সঙ্গে নিয়ে ডাঙায় নেমে গেল। শুধু ছোট নৌকাটায় 2 জন বসে রান্নার ব্যবস্থা করতে লাগলো। কানু ছইয়ের উপর বসে চারদিকটা দেখতে লাগলো। কি সুন্দর এই বন, কি সবুজ, গাছগুলো সব কত অচেনা। গাছের নিচে নিচে উঁচু উঁচু লম্বা লাঠির মতন দেখতে, ওইগুলোকেই বোধহয় শুলো বলে। এমন সময় চড়ার ভিতর থেকে কানুর বাবার ডাক ভেসে এলো, কানু, এদিকে চলে আয়। হাতের কুড়ুলটা ভালো করে চেপে নৌকো থেকে নেমে গেল কানু। কুমিরমারি চড়া বেশ বড়। এখানে আছে প্রচুর সুদ্রি গাছ, আর আছে গরান আর পশুর গাছ। পাড় ঘেঁষে আছে প্রচুর কেওড়া আর গোলপাতা গাছের ঝোপ। কুমিরমারি নামের সাথে মিল রাখতেই যেন এই চড়ায় আছে অজস্র কুমির। তবে তারা বেশিরভাগ থাকে নদীর দিকে। তখন দুপুরবেলা অবিরাম কাঠ কাটার আওয়াজ উঠছে থেকে থেকে। কানুও একটা গাছ বেছে নিয়ে কুড়ুলের কোপ বসাচ্ছিল, কিন্তু অনভিজ্ঞ হাতে ভালো কাটতে পারছিল না। দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেল। এবার খাওয়া দাওয়ার পালা। নদী থেকে ধরা পাঙ্গাস মাছের ঝোল ভাত আর সাথে কাঁকড়া ঝাল বেশ তাড়িয়ে তাড়িয়ে খেলো সবাই। সব থেকে বেশি ক্লান্ত হয়েছিল কানু। সে তাড়াতাড়ি শুয়ে পড়ল, আর দেখতে দেখতে ঘুম। কিন্তু হঠাৎ করে বেশ রাতে তার ঘুম ভেঙে গেল আচমকা মেঘের ডাকে। সাথে বিরাট ঝড়, নদী উথাল পাথাল করছে। কানু হঠাৎ ঘুম ভেঙে উঠে কিছুই বুঝতে পারছিল না যে সে কোথায় আছে। চারিদিকে অন্ধকার নদী আর জঙ্গল। মাঝে মাঝে বজ্রপাতের আলোয় সব সাদা হয়ে যাচ্ছে। সে আলোয় চোখ ধাঁধিয়ে যায়। আবার অন্ধকার। কে যেন দূর থেকে কানুকে ডেকে উঠল, কানু, কানু, নৌকা থেকে লাইমায়। কিন্তু ঘুম ঘোরে হঠাৎ ছুটে নামতে গিয়ে বিপত্তি বেঁধে গেল। আচমকা ছুটে আসা একটা ঢেউয়ের ধাক্কায় নৌকো থেকে ছিটকে জলে পড়ে গেল কানু। তারপরে আরেক ঢেউয়ের ধাক্কা তাকে কোথায় ভাসিয়ে নিয়ে চলল। দূর থেকে একটা চিৎকার ভেসে এলো, কানু রে। স্রোতের টানে ভেসে যাচ্ছিল কানু। একবার সাঁতরে পাড়ের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পর মুহূর্তেই আরেকটা বিশাল ঢেউ এসে তাকে আবার ডুবিয়ে দিতে চায়। কিন্তু বেঁচে থাকার জন্য মরিয়া কানু হাল ছাড়ল না। কোনো রকমে খাবি খেতে খেতে হঠাৎ হাতের কাছে পেয়ে গেল ভেসে যাওয়া একটা ডালপালাওয়ালা গাছের গুড়ি। কি গাছ কে জানে। বনবিবিকে স্মরণ করে কানু আঁকড়ে ধরল গাছটাকে। তারপর আর তার কিছু মনে নেই। শুধু জানে শেষ পর্যন্ত ওই গাছের গুড়িটাকে সে কখনো ছাড়েনি। সারা রাত ভেসে পরদিন সকালে তার জ্ঞান ফিরে সে যখন চোখ মেলল, তখন কানু দেখতে পেল এক অজানা চড়ায় সে এসে উঠেছে। চারিদিকে গভীর গাছের ঘন অরণ্য। নদীর জল এসে তার পায়ে ধাক্কা দিচ্ছে। এখানে নদী অনেক চওড়া। ঝড় অনেক আগেই থেমে গেছে। ভোরের নদীর জলে ঝকঝকে রোদ এসে পড়েছে। ক্লান্ত কানু অনেক কষ্টে জল থেকে তার শরীরটা ডাঙার উপরে তুলল।
কিন্তু অসীম খিদে তার মাথার মধ্যে ঝিমঝিম করতে লাগলো। কোনো রকমে একটা গাছের ডাল ভেঙে সেটায় ভর দিয়ে সে একটু একটু করে এগিয়ে চলল। কিন্তু বেশি দূর তাকে যেতে হলো না। হঠাৎ তার সামনে যমদূতের মতন চেহারার দুজন লোক এসে হাজির হলো। তারা বোধহয় কানুকে আড়াল থেকে নজরে রাখছিল। দুজনেরই পরনে খাটো ধুতি, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল আর চোখে বেশ জ্বলন্ত দৃষ্টি। তাদের মধ্যে একজন কানুকে জিজ্ঞাসা করল, এই, তুই কে রে? কোথা থেকে এখানে এলি? মুহূর্তের মধ্যে কানু বুঝতে পারল এরা কারা। এরা যে ডাকাত সে ব্যাপারে আর তার কোনো সন্দেহই রইল না। তবু সে বোকা সেজে বলল, আমি ওই ঝড়ে ভেসে গেছি, কোনো মতে এখানে এসে উঠেছি। আমার নাম কানাই। দ্বিতীয়জন তার দিকে কটমট করে তাকিয়ে বলল, তোর বাড়ি কোথায়? কানু বুঝল এদের কাছে মিথ্যা বলে খুব একটা লাভ হবে না, তাই সে সত্যি কথাই বলল, আমার বাড়ি বেতকাশি, গ্রামের নাম গোলকপুর। আমরা কাঠ কাটি, কাঠ কাটতে এখানে এসেছিলাম, তারপর ঝড়ে ভেসে গেছি। কোথায় যে এসে পড়েছি জানি না। এটা কোন জায়গা? বেতকাশির নাম শুনেই লোকগুলো তাদের মধ্যে মুখ চাওয়াচাই করল। তারপর বলল, এই জায়গাটার নাম কালীর চড়া। এর নাম আগে কখনো শুনেছিস? কালীর চড়া নামটি শুনে কানু অবাক হয়ে গেল। এই সেই কালীর চড়া! এখানে আসবে বলেই তো সে কত দিন ধরে ভেবেছে। এখানে কি সেই মন্দিরটা আছে? কিন্তু এদের কাছে তো সবকিছু বলা যাবে না। তাই কানু বলল, আগে তো কখনো শুনিনি। ওই কুমিরমারি চড়াটা এখান থেকে কত দূর? ওই যে সামনে নদী দেখছিস, ওই নদী ধরে চলে গেলে প্রথমে যে চড়াটা পড়বে সেটাই কুমিরমারি। এখান থেকে বেশ খানিকটা যেতে হবে। কানু বুঝতে পারল যে সে তাদের লোকদের থেকে খুব বেশি দূরে চলে আসেনি। এখন শুধু ধৈর্য ধরে সময়ের প্রতীক্ষা করতে হবে। তবে তার আগে একবার কালীর চরের মন্দিরটা দেখা দরকার। সেই ত্রিশূলটা কি এখনো সেখানে আছে? লোক দুটোর সাথে কানু কোনো রকমে হেঁটে যেতে লাগলো। এই চড়াটায় প্রচুর গাছ, গাছের ডালে ডালে কিছু বাঁদরকেও দেখা যাচ্ছিল। সেই সব গাছের মধ্য দিয়ে একটা সরু পথ এগিয়ে গেছে। সেই পথ ধরে চলল ওরা। কিছুক্ষণ পর একটা বহু পুরনো মন্দিরের চূড়া দেখা গেল। দেখতে দেখতে সেই পুরনো ভগ্ন প্রায় মন্দিরের কাছে এসে পড়ল ওরা। মন্দিরটার একটা চূড়া নয়, দুটো চূড়া, একটা বড় আর তার পিছনে একটা ছোট। এই তো কানুর দেখা সেই মন্দির। ওদের গ্রামের মন্দিরের গায়ে যে টেরাকোটার ছবি ছিল, এই মন্দির হুবহু সেই রকম। আর কানু ভীষণ আশ্চর্য হয়ে গেল যখন দেখল মন্দিরের বাইরে একটা মাঝারি আকারের ত্রিশূল গাঁথা আছে। ত্রিশূলটির গড়ন বেশ বিচিত্র। এতদিন ধরে বাইরে পড়ে থাকলেও তাতে কোনো মরচে পড়েনি। কানু নিশ্চিন্ত হয়ে গেল যে এই সেই মন্দির আর এই সেই ত্রিশূল। এবার সুযোগ বুঝে ত্রিশূল হাতিয়ে সরে পড়ার পালা। কিন্তু সেই কাজটা বেশ শক্ত। মন্দিরের কাছে জড়ো হয়েছিল আরও কিছু লোক। তারা সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে এদের দিকে তাকাতে লাগলো। একজন বলে উঠল, এই তোদের সাথে ওই ছোড়াটা কেড়ে ভজা? ঝড় বাদলে নদীতে ভেসে এসেছে, বাড়ি বলছে বেতকাশি। বেতকাশি? হ্যাঁ, তো মেলা দূরে। তা আইলো কেমনে? ভজা বলে উঠল, আরে না না, ওই দলের সাথে কাঠ কাটতে এসেছিল কুমিরমারিতে। অন্যজন বলে উঠল, বুঝছি, দেখ এখন সর্দারে কি কয়। এমন সময় মন্দিরের ভিতর থেকে বেরিয়ে এলো এক দীর্ঘদেহী লোক। তারও বেশভূষা অন্যদেরই মতো, শুধু কপালে বড় টকটকে সিঁদুরের ফোঁটা আর কানে রক্তজবা গাঁথা। সে আসতেই অন্যরা চুপ হয়ে গেল। সব শুনে সর্দার বলল, তা তুই বেতকাশির রাস্তাঘাট সব চিনিস? ওখানকার জমিদার বাড়িটা চিনিস? কানু সম্মতিসূচক মাথা নাড়ল। সর্দার আবার বলল, বেশ, তাহলে নিশ্চয়ই বড় দিঘির পারে মন্দিরটাও চিনিস? আমরা খবর পেয়েছি ওই জমিদারের অনেক সোনা দানা টাকা পয়সা আছে ওই মন্দিরে। ওগুলো আমাদের চাই। কানু বলে উঠল,
কিন্তু জমিদার বাড়ি তো খুবই ভাঙাচোরা। সেখানে আর কি টাকা পয়সা আছে? আর জমিদারি তো দুভাগে ভাগ হয়ে গেছে, ওই মন্দির এখন ছোট বাবুর ভাগে। আহ তাহলে আমরা এই ছোট বাবুর সঙ্গে ব্যাপারটা বুঝে নেব, তোকে অত ভাবতে হবে না। তুই শুধু রাস্তাটা দেখিয়ে দিবি। ওই জমিদার বাড়ির জন্য একসময় আমার বাবা কি না করেছে। আমার বাবা ছিল ওই জমিদার বাড়ির লেঠেল, প্রাণ দিয়ে খেটেছিল কিন্তু কিছুই পায়নি। আমি ওরকম নই, আমি যা পারি সব লুটে নিই। আমার নাম শিবে ডাকাত। এখন তুই খাওয়া দাওয়া করে বিশ্রাম কর, কাল সন্ধ্যায় আমরা রওনা দেব। তুই আমাদের সঙ্গে যাবি, কোথাও পালাবার চেষ্টা করবি না। এখানে মগ হারমাত সবই আছে। আর আর আছে ওই, আওয়াজ পাচ্ছিস? বলতে বলতে বনের অনেক গভীরে বাঘের ডাক শোনা গেল। কানু এর আগে কখনো সেরকম ভাবে বাঘের ডাক শোনেনি। তার মুখ শুকিয়ে গেল। সর্দার বলে উঠল, এখন যা, তুই বিশ্রাম কর। ভজা, ছোড়াটাকে কিছু খেতে দে, আর একটা নতুন ধুতি দে। মন্দির থেকে কিছুটা দূরে এক জায়গায় রান্না বান্না চেপেছে। ভজা কানুকে সেখানেই নিয়ে গেল। সেখানে তখন কাঠের জালে মস্ত বড় হাঁড়িতে খিচুড়ি রান্না হচ্ছিল, আর একটা হাঁড়িতে মাংস। কানু এমনিতেই ক্ষুধার্ত ছিল, রান্নার গন্ধে তার খিদে আরো বেড়ে গেল। পাতলা মাটির থালায় যখন মাংস আর খিচুড়ি এলো, তখন সে গোগ্রাসে খাওয়া শুরু করল। দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেল। কেউ কেউ গাছের তলায় বসে বিশ্রাম করছে, কেউ বা ব্যস্ত হাতিয়ারগুলোকে শান দিতে। কানু এই সুযোগে মন্দিরটা ঘুরে দেখতে গেল। তাকে কেউ বেশি খেয়াল করল না। এই মন্দিরটা বেশ পুরনো, এর গায়েও টেরাকোটার নানান রকমের কাজ, কিন্তু এই মন্দিরের টেরাকোটার কাজগুলো একটু অন্যরকম। এখানের বাঘ, কুমির, নৌকো এইসব দেখা যাচ্ছে। ঘুরতে ঘুরতে মন্দিরের পিছনটায় চলে এলো কানু। এখানে একেবারে অন্যরকম টেরাকোটার কাজ। খালাস খাঁ দিঘির মন্দিরের থেকে এই কাজ একটু আলাদা। বড় করে একটা ত্রিশূল দেখা যাচ্ছে। সেই ত্রিশূল থেকে দূরে একটা মন্দিরের আভাস পাওয়া যাচ্ছে। বহুদিনের জল ঝড়ে ছবিগুলো অস্পষ্ট হয়ে এসেছে, তাও অনেকটা তাদের গ্রামের মন্দিরের মতোই মনে হচ্ছে। একটা মাত্র চূড়া, অর্থাৎ এই সেই ত্রিশূল। এই ত্রিশূলই তাদের গ্রামের মন্দিরের গুপ্তধনের দরজার চাবিকাঠি। এটাকে যে করেই হোক হাত করতেই হবে। এবার কানু ত্রিশূলের কাছে চলে এলো। তার আগে একবার মন্দিরের মায়ের উদ্দেশ্যে প্রণাম জানালো, তারপর ত্রিশূলের উদ্দেশ্যেও প্রণাম জানালো। তারপর ত্রিশূলটা দুহাত দিয়ে ধরল, মাটিতে শক্ত করে গাঁথা। তাহলে এটাকে নিয়ে যাবার উপায় কি? ভেঙে নিয়ে গেলে তো চলবে না। একমাত্র উপায় মাটির খানিকটা খুঁড়ে যদি ত্রিশূলটাকে বার করা যায়, কিন্তু সেটা করতে গেলে ডাকাতদের নজরে এক্ষুনি পড়ে যাবে। বড় একটা কোনো গন্ডগোল বাঁধলে ভালো হতো, সেই সুযোগে ত্রিশূলটাকে তুলে নেওয়া যেত। এখন উপায় রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে তখন ত্রিশূলটা তোলার চেষ্টা করা। কিন্তু সৌভাগ্যক্রমে একটা সুযোগ অপ্রত্যাশিতভাবে জুটে গেল কানুর বরাতে। সন্ধ্যায় যখন মন্দিরে পুজো চলছে, তখন হঠাৎ চড়ার একেবারে গভীর থেকে বন্দুকের আওয়াজ আর চেঁচামেচি শোনা গেল। কারা যেন চেঁচিয়ে বলে উঠল, হারমাত আসছে, হারমাত, পালাও, গঞ্জালো গঞ্জালো। মুহূর্তে গোলমাল বেঁধে গেল। শিবে ডাকাত চেঁচিয়ে সবাইকে নৌকোয় উঠে পড়তে বলল। সবাই ছিপ নৌকোয় উঠে কুমির মাটির দিকে চল, হাতিয়ার নিতে ভুলিস না। ভজা হঠাৎ কানুকে দেখতে পেয়ে বলল, এই ছোড়া, সর্দার কি বললো শুনলি না? শিগগির নৌকোয় ওঠ, ওই হারমাতে ধরলে আর বাঁচতে হবে না, তাই নিজে বেঁচে দেবে কে জানে, পালা পালা। কিন্তু কানু তখন অন্য কথা ভাবছে। সে ছুটল মন্দিরের দিকে। একটা ছুরি দিয়ে ত্রিশূলের নিচে মাটি খুঁড়তে লাগলো প্রাণপণে, আর ত্রিশূলটা ধরে জোরে জোরে নাড়াতে লাগলো। একটু পরেই আলগা হয়ে এলো ত্রিশূল। এক হ্যাঁচকা টানে মাটি আলগা করে ত্রিশূল উঠে এলো কানুর হাতে। মন্দিরের থেকে একটা লাল শালু জোগাড় করে ত্রিশূলটা পেঁচিয়ে নিল কানু। তারপর নিজের পিঠে
দড়ি দিয়ে বাঁধল, গায়ে জড়িয়ে নিল আরেকটা কাপড়, তারপর নদীর ঘাটের উদ্দেশ্যে দৌড় লাগালো। সেখানে তখন শেষ ছিপ নৌকোটা ছাড়বো ছাড়বো করছে। এক লাফে চড়ে বসল নৌকায়। ঠিক তখনই দূরে দেখা গেল হারমাতদের নৌকো। একদল বিচিত্র টুপি মাথায় বিদেশি লোকদের হাতে বন্দুক নিয়ে আসতে দেখা গেল। আচমকা একটা গুলিতে কানুর নৌকোর মাঝি জলে পড়ে গেল। কানু ছুটে গিয়ে দাঁড়ে বসল, তারপর প্রাণপণে নৌকো চালালো কুমিরমারির দিকে। পরপর গুলি ছুটে আসছে, আরও দুজন জলে পড়ে গেল। বাকিরা জলে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটে পালাতে লাগলো। যে কোনো মুহূর্তে কানুরও একই অবস্থা হতে পারে। সামনেই বাঁ হাতে একটা সরু সুতি খাল। কোনো উপায় না দেখে কানু সেই সরু খালেই নৌকো ঢুকিয়ে দিল। এই খাল কোথায় গেছে কানু জানে না। হারমাতদের হাত থেকে সে রেহাই পেল বটে, কিন্তু যে কোনো সময় হয়তো কোনো একটা বাঘ তার ঘাড়ে লাফিয়ে পড়তেও পারে। তবু অন্ধকারে কানু নৌকো বেয়ে এগিয়ে চলতে লাগলো। সুতি খাল এদিক ওদিক এঁকে বেঁকে চলেছে। এখন অন্ধকারে কিছুটা চোখ সয়ে এসেছে কানুর। যতটা সম্ভব শব্দ না করে চালানোর চেষ্টা করছে কানু। বেশ খানিকটা খাল বেয়ে চলার পর অনেক দূরে একটা ক্ষীণ আলোর রেখা যেন চোখে পড়ল কানুর। ওখানে আবার কারা আছে কে জানে, কিন্তু এখন আর ভাবার সময় নেই। কানু সেই আলো লক্ষ্য করেই চলল। কিছুটা চলার পর কানুর মনে হলো জায়গাটা তার খুব চেনা চেনা মনে হচ্ছে। আরে আরে এই তো, এই যে কুমিরমারি চড়া, ওই তো কাটা গাছের গুড়িগুলো দেখা যাচ্ছে। কানু দ্রুত নৌকো বেয়ে সামনের আলোটা লক্ষ্য করে চলতে লাগলো। আরও একটু এগিয়ে গিয়ে দেখতে পেল একটা ছোট মশাল জ্বলছে। হয়তো সে ফিরে আসতে পারে মনে করে তার বাবাই এটা জ্বালিয়ে রেখেছে। কানুর দলের লোকরা ধরেই নিয়েছিল যে সে আর কোনোদিন ফিরে আসবে না, কিন্তু তার বাবার মন মানছিল না। কানু দক্ষ সাঁতারু, হয়তো সে ঠিক কোথাও না কোথাও গিয়ে উঠবেই, এই মনে করে কানুর বাবা রোজ রাত্রে এই আলোটা জ্বালিয়ে রাখত। আজও রাত্রে জ্বালিয়ে রেখেছিল। সবাই ঘুমিয়ে পড়লেও কানুর বাবার চোখে ঘুম ছিল না। একটু পরে নদীর ধার থেকে কারো দৌড়ে আসার শব্দ পেয়ে কানুর বাবাই প্রথমে উঠে বসল। ডাকাত টাকাত নয়তো? সবাইকে ঠেলে উঠিয়ে দিয়ে এগোলো কানুর বাবা। তারপর সবাই মিলে চিৎকার শুরু করলো, কে 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 আসছে? দূর থেকে উত্তর এলো, বাবা, আমি কানু। সবাই লাফ মেরে উঠল। কানু, কানু, তুই কোত্থেকে এলি রে? কিন্তু সেসব কথা বলার মতন সময় কানুর তখন ছিল না। সে শুধু বলল, ছোট কর্তা, খুব বিপদ বাবা, ডাকাত আমাদের গায়ে হামলা করতে পারে। আমাদের এক্ষুনি ফিরে গিয়ে সবাইকে সাবধান করতে হবে, একদম সময় নেই। সে কি রে, কি বলছিস? কিন্তু আমাদের ওই বড় লাউয়ে তো এখন কাঠ বোঝাই হয়ে গেছে। ওইটাই করে তো এখন তাড়াতাড়ি যাওয়া যাবে না। একমাত্র উপায় হচ্ছে ওই ছোট নৌকাটা নিয়ে যাওয়া, কিন্তু ওইটাই তো বেশি লোক যাবে না। তা এক কাজ করা যাক না, বাকিরা সবাই থাক, আমরা ওই 2-3 জন মিলে যাই, চল। অগত্যা তাই করা হলো। কানু আর কানুর বাবা আর 2-1 জন লোক নৌকোয় করে বেতকাশির উদ্দেশ্যে চলতে লাগলো। নৌকায় যেতে যেতে কানু তাদের সব কথা খুলে বলল। বেতকাশির গোলকপুরে হইচই পড়ে গেছে। গ্রামের সবাই এসে ভেঙে পড়েছে জমিদার বাড়িতে। সবাই কানু আর ছোট কুমারের কাছ থেকে সব কথা শুনতে চায়। অবশেষে ছোট কুমার এসে সবার মাঝখানে দাঁড়ালেন। তারপর বললেন, সবাই শোনো, আমার কাছে একটা ভালো খবর আর একটা খারাপ খবর আছে। আগে খারাপ খবরটা দিয়ে দিই। আমাদের গ্রামে খুব শিগগিরই শিবে ডাকাতের হামলা হতে পারে। সবার মধ্যে উত্তেজনা শুরু হয়ে গেল। ছোট কুমার আবার বললেন, তবে ওদের লক্ষ্য এই গ্রামের কারো বাড়ি নয়, এই জমিদার বাড়ি, বিশেষ করে ওই মন্দির। কারণ ভালো খবরটা হলো, ওই মন্দিরে গুপ্তধন আছে বলে যে গুজবটা ছিল, সেটা গুজব নয়, সত্যি ঘটনা। গুপ্তধন ওখানে আছে, আর তার খোঁজ এনেছে কানু। আর ওই গুপ্তধন লুট করতেই শিবে ডাকাত এখানে আসবে বলে ঠিক করেছিল।
কিন্তু হারমাতদের আক্রমণে এখনই এসে উঠতে পারেনি, তবে হয়তো ভবিষ্যতে আসবে। কানু কোনো রকমে ওদের হাত থেকে ছাড়া পেয়ে চলে এসেছে, তাই আমাদের এখন থেকে খুব সাবধান হতে হবে। আমাদের মধ্যে লেঠেলের দল তৈরি করতে হবে। জমিদার বাড়িতে যেসব লেঠেলরা আগে ছিল তাদের সবাইকে আসতে বলেছি। তাদের মধ্য থেকে আবার লেঠেল বাহিনী তৈরি করব। তবে গ্রামবাসীদেরও সাহায্য আমার খুব দরকার। আপাতত এখন আমি মন্দিরে যাচ্ছি, দেখব ওখানে কোনো গুপ্তধন আছে কিনা। তবে সবার ওখানে ভিড় করার দরকার নেই। যদি কোনো গুপ্তধন ওখানে থেকে থাকে তাহলে সেটা গ্রামবাসীদের সবার। হ্যাঁ, শুধু আমার বা জমিদার বাড়ির নয়। আপনারা এখন সবাই ফিরে যান। এরপর কি করতে হবে আমি আবার খবর দিয়ে জানাবো। এবার ছোট কুমার বাছাই করা দু একজন লোক আর কানুকে সঙ্গে নিয়ে মন্দিরের দিকে চললেন। মন্দিরে পৌঁছে তিনি কানুকে বললেন, কানু, এবার ত্রিশূলটা বার কর। কানু এতক্ষণে পিঠ থেকে ত্রিশূলটা খুলে বার করল, তারপর ছোট কুমারের হাতে দিল। ছোট কুমার এগিয়ে চললেন মন্দিরের প্রাঙ্গণের সেই ত্রিশূল চিহ্নিত জায়গার দিকে। মন্দির প্রাঙ্গণের মেঝেতে যেখানে ত্রিশূল আঁকা ছিল সেখানে একটা ত্রিশূল বসানোর মতন ছোট ছিদ্র রয়েছে। সেখানে হাতে করে ত্রিশূলটা বসিয়ে দিলেন ছোট কুমার। তারপর একটু চাপ দিতেই মন্দিরের নিচে কোথাও একটা ঘর ঘর শব্দ উঠল। একটা মশাল জ্বালিয়ে নিয়ে ছোট কুমার আর বাকিরা চলল মন্দিরের ভিতরে। সেখানে পৌঁছে তারা সবাই অবাক। মন্দিরের মূর্তির পিছনে একটা দরজা দেখা যাচ্ছে, যেটা আগে কখনো কেউ দেখেনি। দরজার ভেতরটা অন্ধকার। মশাল জ্বালিয়ে সেখানে পৌঁছতেই দেখা গেল নিচে একটা সিঁড়ি নেমে গেছে, ঠিক মন্দিরের গায়ে যেমন ছবি আঁকা আছে সেই রকমই। জয় মা কালী বলে ছোট কুমার সেই সিঁড়ি দিয়ে নামতে লাগলেন, আর তার পেছনে কানু আর কয়েকজন গ্রামবাসী। নিচে একটা ছোট মতো ঘর। সেখানে পৌঁছতেই মশালের আলোয় সবার চোখ ধাঁধিয়ে গেল। ঘরের মেঝেতে পড়ে আছে অজস্র সোনার উপর টাকা, দামি দামি গয়না, হিরে জহরত। সোনার মোহরগুলো পরীক্ষা করে ছোট কুমার বললেন, সব সেকালের বাদশাহী মোহর রে কানু। আশ্চর্য, এগুলো সব এইভাবেই পড়ে আছে। তার মানে আমার পূর্বপুরুষের কেউ কেউ যে ডাকাত ছিল তাতে কোনো সন্দেহ নেই। তারাই এখানে এসব এনে জড়ো করত। লুকিয়ে রাখার কোনো প্রয়োজন ছিলই না, কারণ বাইরের কেউ বুঝতেও পারবে না আর এখানে আসার সাহসও করবে না। কিন্তু শেষ দিকে তাদের ক্ষমতা অনেক কমে গিয়েছিল, তাই এত কষ্ট করে এই ধনরত্ন লুকিয়ে রাখা হয়েছে। আর ত্রিশূলটা রাখা হয়েছিল ওই কালীর চড়ার মন্দিরে। শুনেছি একসময় ওই চড়াটাও আমাদের জমিদারির মধ্যেই ছিল। মহারাজা প্রতাপাদিত্যের রাজত্ব তো আর একটুখানি ছিল না। হ্যাঁ, কি বলিস? কানু ছোট কর্তার দিকে তাকিয়ে বলল, এই টাকা পয়সাগুলো দিয়ে কি করবে কর্তা? অনেক কাজ আছে রে কানু। ওই লাল মুখগুলো মনে করেছে যে ওরা সব জায়গা দখল করে নেবে, কিন্তু আর নয়। এবার আমি নিজের বাহিনী গড়ব। এখানে এই বেদকাশীর ভূমিতে লালমুখ, বেনিয়া, ডাকাত আর হারমাতদের কোনো স্থান নেই, অন্তত যতদিন আমি আছি। এখানে আমি স্বাধীন রাজ্য করব। এই টাকা পয়সা একসময় আমাদের পূর্বপুরুষরাই ডাকাতি করে জোগাড় করেছিল। মানুষের টাকায় মানুষের ভালো করার চেষ্টা করব। মন্দিরের বাইরে তখন অনেক গ্রামবাসী চলে এসেছে। তাদের মধ্য থেকে চিৎকার উঠল, জয় মহারাজ অভয়াদিত্যের জয়, জয় ছোট কর্তার জয়। তারপর খোল পেটুয়া কি কপোতাক্ষ নদী দিয়ে বয়ে গেছে অনেক অনেক জল। এসেছে বারে বারে কত ঝড়, কত বন্যা। কত চড়া জন্মেছে, আবার কত চড়া হারিয়েও গেছে জলের নিচে। শাসক পাল্টে গেছে, বদলে গেছে রাজ্য বা দেশের সীমানা, কিন্তু বদলায়নি শুধু এখানকার মানুষের জীবন সংগ্রাম। এসবের মাঝে মানুষকে অতীত দিনের হাতছানি দেয় শুধু কয়েকটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির ভগ্নাবশেষ। আর পড়ে আছে খালাসখাঁ দিঘির কাছে সেই মন্দির। অতীত দিনের সেই সব স্মৃতি বুকে নিয়ে
সে শুধু পড়ে আছে মহাকালের মাঝে বিলীন হয়ে যাওয়ার প্রতীক্ষায়।